আজকের আইটেম কি ফরেনসিক সাইকিয়াট্রি, ঠিক না? Yes, sir. এটা একটা বিশাল একটা টপিক, সাইকিয়াট্রি সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার। এটা নিয়ে কমপক্ষে 5টা ক্লাস নেওয়া যাবে, ঠিক আছে? 2টা ক্লাসে, এটা একটা ক্লাসে শেষ হওয়ার মতো না, এটাকে একটা ক্লাসে শেষ হওয়া পসিবলও না। বুঝতে পারছো কিনা? তোমরা যদি এগ্রি থাকো, আমি এটা একটা ক্লাস নিব, তো আর একদিন তোমাদের একটা এক্সট্রা ক্লাস নেওয়ার আমার ইচ্ছা আছে, কারণ এটা একটা ক্লাসে শেষ করা সম্ভব না, তোমরা বুঝবাও না কিছু। কি বলো তোমরা? জি স্যার, এভাবে নেন স্যার, টাইম নিয়ে নেন। হ্যাঁ, যে কোনো দিন একটা এক্সট্রা ক্লাস নিতে হবে। আপাতত আজকে তোমাদের যে জিনিসগুলো একদম না জানলেই নয়, ওই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, প্রথমে আসো আমরা জেনে নিই, আমাদের এখান থেকে আমরা একদম যেগুলো না জানলে নয় এরকম কি কি পড়বো আমরা, ঠিক আছে? একটু কষ্ট করে লিখে নাও আমরা কি কি পড়বো। এক নম্বরে লিখো ইনস্টিংক্ট। ইনস্টিংক্ট থেকে কি কি পড়বো আমরা? ইনস্টিংক্ট, ইনস্টিংক্ট থেকে পড়বো আমরা INSTINCT, ইনস্টিংক্ট। ইনস্টিংক্ট থেকে আমরা পড়বো ডেফিনিশন, এক্সাম্পল, কম্পোনেন্ট, ডেফিনিশন, এক্সাম্পল, কম্পোনেন্ট, ক্লাসিফিকেশন, তারপর হচ্ছে অ্যাবনরমালিটিস কি কি আছে, আর কম্পোনেন্ট পড়তে হবে সেক্সুয়াল যে ইনস্টিংক্ট আছে ওটার কম্পোনেন্ট পড়তে হবে। ডেফিনিশন, এক্সাম্পল, কম্পোনেন্ট, ক্লাসিফিকেশন, অ্যাবনরমালিটিস। শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। এবং কম্পোনেন্ট অফ সেক্সুয়াল ইনস্টিংক্ট। এরপর আসো, আমি 2টা ক্লাস দিব, আর একটা ক্লাসে বাকিটা আমি পড়াই দিব। আরেকটা ক্লাস অল্প সময়ের হবে, 1 ঘন্টার, কারণ কিছু ডেফিনিশন, কিছু ব্যাপার আছে যেগুলো একটা ক্লাস, তোমার একটা ক্লাসে সম্ভব না। আজকে হচ্ছে তোমাদের যেটা তোমাদের পরীক্ষার জন্য একদম এসেনশিয়াল, যেগুলো ছাড়া পরীক্ষা দেওয়া সম্ভব না, ওই জিনিসগুলো আমরা আলোচনা করবো। আসলে তোমরা তো এখন ফার্স্ট পেপার দাও নাই, এই জন্য হয়তো ফরেনসিকে এই সাবজেক্টগুলো তোমাদের জন্য মানে তোমাদের কাছে অত মনে নাও হতে পারে, যেহেতু এখনো তোমরা একটা প্রফ দাও নাই। আর এগুলো নিয়ে তোমাদের একটু টেনশন করার কিছু নেই, তোমরা এখন ফার্স্ট প্রফ দাও নাই, আস্তে আস্তে পরীক্ষা দিবা, ফার্স্ট প্রফটা শেষ হোক, আস্তে আস্তে এগুলো আরো ভালো মতো পড়বা, এখনো সময় আছে অনেক। তোমার সময় চেয়ে দ্রুত আগাচ্ছি না আমরা? আমার মনে হয় একটু আস্তে ধীরে যাওয়া ভালো, ঠিক আছে? এরপর 2 নম্বর লিখো ফরেনসিক সাইকিয়াট্রি। ফরেনসিক সাইকিয়াট্রি থেকে আমরা ডেফিনিশন পড়বো, ইম্পর্টেন্স পড়বো। ফরেনসিক সাইকিয়াট্রির ডেফিনিশন পড়বো, ইম্পর্টেন্স পড়বো। আজকের ক্লাসে কি কি পড়বো আমি জাস্ট এগুলো বলতেছি তোমাদেরকে। এরপর আসো ইনসেনিটি। ইনসেনিটি, INSANITY, ইনসেনিটি। ইনসেনিটি ডেফিনিশন, ক্লাসিফিকেশন। স্যার ফরেনসিক সাইকিয়াট্রি থেকে কি কি পড়বো? ডেফিনিশন আর ইম্পর্টেন্স। ডেফিনিশন, ইম্পর্টেন্স। ডেফিনিশন, ইম্পর্টেন্স। ইনসেনিটি থেকে পড়বো আমরা ডেফিনিশন, ক্লাসিফিকেশন, কজ, ডিফারেন্স বিটুইন ট্রু এন্ড ফিন্ড ইনসেনিটি। ফিন্ড মানে কি? FEIGNED, ফিন্ড। ফিন্ড, FREIGNED, ফিন্ড ইনসেনিটি। স্যার ডিফারেন্স বিটুইন আরেকবার বলবেন, কি বলছিলেন? আচ্ছা বলতেছি। ডিফারেন্স বিটুইন ট্রু এন্ড ফিন্ড, FEIGNED, FEIGNED, ফিন্ড। ফিন্ড মানে তোমাদের বলবে খুব মজার একটা টার্ম, ডিফারেন্স বিটুইন ট্রু এন্ড ফিন্ড ইনসেনিটি। এটা খুব মজার একটা টার্ম। ট্রু মানে হচ্ছে যেটা সত্যিকারে সে পাগল, আর ফিন মানে হচ্ছে যে ভান ধরে, সে ভান করছে। হ্যাঁ ভান করছে, ফিন ইনসেনিটি।
ঠিক আছে, তারপর হচ্ছে প্রসিডিউর অফ এ এক্সামিনেশন অফ এ ইনসেইন পারসন। একটা ইনসেইন পারসনকে তোমাকে ফরেনসিক স্পেশালিস্ট হিসেবে কোর্ট থেকে বললো যে তাকে এক্সামিন করতে, এটার প্রসিডিউরটা কি হবে? ঠিক আছে, তাহলে ইনসেনিটিতে কি বললাম আমরা? ডেফিনিশন, ক্লাসিফিকেশন, ডিফারেন্স বিটুইন ট্রু অ্যান্ড ফলস ইনসেনিটি, ফিন্ড ইনসেনিটি, তারপর হচ্ছে প্রসিডিউর অফ এক্সামিনেশন অফ এ ইনসেইন পারসন। তারপর হচ্ছে লিখো এমসি নটেন্স রুলস। এটা শর্ট নোট আসে, এম দিয়ে ছোট হাতের সি, বড় হাতের এম, ছোট হাতের সি। ম্যাকও বলা হয়, অনেকে এমসিও বলে। এমসি নটেন্স রুল, এটা রুলটা কি? ঠিক আছে, এরপরে কোশ্চেন আসো লুসিড ইন্টারভাল, LUCID, লুসিড, INTERVAL, লুসিড ইন্টারভাল। লুসিড ইন্টারভালের থেকে পড়বো আমরা ডেফিনিশন, ইম্পর্টেন্ট, ডিউরেশনটা কতটুকু হয়। ডেফিনিশন, ইম্পর্টেন্ট, ডিউরেশনটা কতটুকু হয়। ঠিক আছে, তারপর 4-5টা টার্ম আমরা পড়বো, যেগুলো খুব মজার জিনিস, খুব মজার টপিক। ডিলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশন, ফোবিয়া। 4টা টপিক কি বললাম? ডিলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশন, তারপর হচ্ছে ফোবিয়া। তোমাদের অনেকে আছো না, ছাদে উঠলে ভয় পাও, আছে কিনা কেউ? ছাদে উঠলে অনেক বড় হাইটে উঠলে ভয় পাও? আমাদের মধ্যে সবাই আছে, সবার মধ্যে মানুষজনগুলো আছে। যেমন আমি নিজেও কিন্তু ভয় পাই কিসে? আমার হচ্ছে পানিতে যখন এমনি ভয় লাগে না, নদীতে, মাছ সমুদ্রে কোনো একটা স্টিমার তো নৌকাতে করা যায়, তখন ভয় লাগে আমার। এটা সবারই হতে পারে। হাইড্রোফোবিয়া আপনার? না, এমনি বলতেছি, ফোবিয়া আছে অনেকের। হাইট ফোবিয়া আছে কিনা কারো? জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, আচ্ছা, প্রথমে আসো আমরা ইনস্টিংক্ট সম্পর্কে একটু বলবো। ইনস্টিংক্ট জিনিসটা কি আসলে? ইনস্টিংক্ট থেকে কি বলবো? তাহলে আমরা লিখে দিছি না, লিখো ডেফিনিশনটা। Definition, example, component, classification or abnormalities. ডেফিনিশনটা লিখো। ডেফিনিশনটা তোমরা বই থেকে মুখস্থ করবা। শুনো কি বললাম, কিন্তু তোমাদেরকে আমি কি বলি, একটু বুঝাই বলি জিনিসটা কি আসলে। ইনস্টিংক্ট মানে কি? ইনস্টিংক্ট বলতে কি বুঝো? কেউ কি কোনো আইডিয়া আছে? এমনি ফরেনসিক ছাড়া এমনি ইনস্টিংক্ট কথা তো পরিচিত, মুভি টুভি দেখছো না? ইনস্টিংক্ট একটা মুভি আছে। সহজাত প্রবৃত্তি বুঝো তোমরা? জি স্যার। জি স্যার। এটা জন্মগতভাবে মানুষ কি করে নিয়ে আসে। আজকে একদম বুকিশ কোনো কথাবার্তা আমি বলবো না, এগুলো নিজেরা পড়বা, ডেফিনিশনটা নিজেরা পড়ে নিবা। কি বললাম? ডেফিনিশন নিজেরা পড়ে নেবে, কিন্তু আমি তাদেরকে বুঝাই দিই, সেজন্য বই বন্ধ। আগে একটু বুঝো তোমরা। ইনস্টিংক্ট মানে হচ্ছে সহজাত প্রবৃত্তি, যেটা ইনবর্ন রিফ্লেক্স, মানে যেটা জন্মগতভাবে যেটা তুমি নিয়ে আসছো ছোটবেলায়। একটু যেমন তুমি সাকিং রিফ্লেক্স, জন্মগতভাবে বাচ্চা সাকিং রিফ্লেক্সটা নিয়ে আসে না? জি স্যার। মায়ের সাকিং রিফ্লেক্সটা নিয়ে আসে। তো বড় হয়ে যখন ধরো তুমি স্ট্র দিয়ে কোনো কিছু খাচ্ছ, তো স্ট্র দিয়ে কোনো কিছু খেলে তো ওটা তুমি করে আস্তে আস্তে সাকিং করে খাচ্ছ না, তখন কিন্তু এটা রিফ্লেক্স থাকে না, ইনস্টিংক্ট হয়ে যায়। মানে হচ্ছে একটা প্রবৃত্তি, একটা হচ্ছে তোমার এই ইনবর্ন একটা রিফ্লেক্স, ধীরে ধীরে একটা তোমার ইনস্টিংক্ট মানে একটা প্রবৃত্তি হয়ে দাঁড়ায়। যে মানে প্রথমে তো সেটা শিকার পরে সেটা একটা যখন সহজাত একটা প্রবৃত্তি হয়ে দাঁড়ায়, তখন এটাকে বলা হয় আমরা ইনস্টিংক্ট বলি আমরা। ঠিক আছে, তোমাদের বইয়ের ডেফিনেশনে আছে কঠিন কথাবার্তা, এই জন্য তোমাদেরকে আমি বুঝাই বললাম। তোমাদের বই আছে, ইট মে বি ডিফাইন্ড অ্যাজ এ সিরিজ অফ ইনবর্ন complex reflex coupled to one another to regulating all the movements and motives
রেসপেক্টিভ অফ সেক্সুয়াল অর নন সেক্সুয়াল, কনস্ট্রাকটিভ অর ডিস্ট্রাকটিভ অফ লিভিং বিং। স্যারদের খুশি করার জন্য এটা মুখস্থ করবা, ঠিক আছে? ডেফিনিশনে তোমাকে এভাবে বাংলায় বুঝাই বলতে বলবে না, তোমাকে বলবে ডেফিনিশনটা বলো, ডেফিনিশনটা মুখস্থ করবা। কিন্তু এটা এক্সাম্পল হিসেবে বলতে পারি আমরা, সাকিং রিফ্লেক্স অফ এ নিউবর্ন বেবি ইজ কনভার্টেড ইনটু সাকিং ইনস্টিংক্ট। বুঝতে পারছো কিনা? জি স্যার। তাহলে এবার আসো কম্পোনেন্ট। দুই ধরনের কম্পোনেন্ট থাকে। কি কি কম্পোনেন্ট তোমাদের জানা লাগবে না, জাস্ট হচ্ছে সাইকিক কম্পোনেন্ট, ফিজিক্যাল কম্পোনেন্ট। সাইকিক ফিজিক্যাল জিনিসগুলো কি কি? সাইকিক, তাহলে আমি যখন সাকিং করতেছি এখানে দুইটা জিনিস কাজ করতেছে। যেমন বাচ্চার মনের মধ্যে কাজ করতেছে যে আমি এখন মায়ের বুকে দুধ খাবো, এখন আমার সাকিং এর মাধ্যমে সেটা খেতে হবে। তাহলে তাহলে এখানে দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে সে যদি টাং এবং লিপ, টিথ এগুলোকে কাজে না লাগায় তাহলে তার সাকিংটা কমপ্লিট হবে, সেটা হচ্ছে ফিজিক্যাল কম্পোনেন্ট। আর সাইকিক কম্পোনেন্ট হচ্ছে সে যে একটা চিন্তা করতেছে আমার এটা এখন খেতে হবে, সাইকোলজিক্যাল একটা সাইকিক মানে ব্রেইনের কোনো যে অ্যাক্টিভিটি যেটা আছে সেটা হচ্ছে সাইকিক কম্পোনেন্ট। বুঝা গেছে কিনা? সবাই বুঝছো কিনা? জি স্যার। Yes, sir. হ্যাঁ ঠিক আছে। এরপর আসো ক্লাসিফিকেশন। ইনস্টিংক্টকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে লাইফ ইনস্টিংক্ট, একটা হচ্ছে ডেথ ইনস্টিংক্ট। আমি আজকে তোমাদের কোনো কিছু লেখাবো না, তোমরা বুঝবে সবাই। মাঝে মধ্যে কোশ্চেন করবো কিন্তু, আবার হেডফোনটা কানে দিয়ে সবাই এরকম আমরা ক্লাসে পাইছি, তোমরা তো ভালো আছো, কিন্তু অন্য জায়গায় দেখছি যে সে এখানে জুমের মধ্যে ক্লাসে জয়েন করে সে বনবাজারে ঘুরতেছে, যখন তাকে ডাকি পাওয়া যায় না, সে শুনতেছে না। এরকম যাতে কারো না হয়, এরকম শুনলে কিন্তু খবর আছে। দেখো তাহলে ইনস্টিংক্ট হচ্ছে লাইফ ইনস্টিংক্ট, ডেথ ইনস্টিংক্ট। লাইফ ইনস্টিংক্ট কি বললাম? লাইফ ইনস্টিংক্ট, ডেথ ইনস্টিংক্ট। তাহলে এই জিনিসগুলো কি, লাইফ ডেথ, এই দুইটা জিনিসগুলো আসলে কি বলছে? লাইফ ইনস্টিংক্ট হচ্ছে ভালো গুণগুলা, সোজা কথাই। ভালো গুণগুলাকে লাইফ ইনস্টিংক্ট বলে, খারাপ গুণগুলাকে কি বলে? ডেথ ইনস্টিংক্ট বলে। কি বললাম? ভালো গুণ লাইফ ইনস্টিংক্ট আর খারাপ গুণ হচ্ছে ডেথ মানুষের ইনস্টিংক্ট। মধ্যে জন্মগতভাবে কিছু ভালো প্রবৃত্তি থাকে, খারাপ প্রবৃত্তি মানে খারাপ কিছু গুণ থাকে না মানুষের মধ্যে জন্মগতভাবে, আর কিছু ভালো গুণ থাকে, স্বভাবজাত গুণ যেগুলো বলি। এর মধ্যে ভালো যেগুলা প্রবৃত্তি আছে এগুলোকে বলা হয় লাইফ ইনস্টিংক্ট, খারাপ যেগুলোকে আছে বলা হয় এগুলোকে বলা হয় ডেথ ইনস্টিংক্ট। লাইফ ইনস্টিংক্ট কি? লাভ, অ্যাফেকশন, তারপর হচ্ছে আমাদের পজিটিভ অ্যাক্টিভিটি যেগুলো আছে, তারপর হচ্ছে আমরা যে স্ট্রাগল করি লাইফে, স্ট্রাগল, তারপর হচ্ছে আমাদের কোনো ক্রিয়েটিভিটি, এগুলো সবগুলা কি? লাইফ ইনস্টিংক্ট। আবার দেখো ক্রুয়েলিটি, অনেক মানুষ জন্মগতভাবে খুব নিষ্ঠুর হয়, ঠিক না? জি স্যার। জন্ম কি নিষ্ঠুরতা প্রবৃত্তিটা সব মানুষের মধ্যে থাকে, যেটা বড় হইলে যখন একটা এক্সপ্রেশন হয় তখন সেটা কি হয়ে যায়? ইনস্টিংক্ট হয়েছে। একটা মানুষ জন্মগ্রহণ করে কিন্তু সব ধরনের প্রবৃত্তি নিয়ে, ঠিক আছে? তো সে বড় হয়ে তার যে রিফ্লেক্স যেগুলো আছে ওটা বড় হয়ে এটা প্রবৃত্তি হয়ে যায়, ঠিক আছে? তখন তাহলে যখন ভালো গুণগুলো প্রকাশ পায় বড় হয়ে, তখন এগুলো হচ্ছে লাইফ ইনস্টিংক্ট। খারাপ গুণগুলো প্রকাশ পেলে সেটা হচ্ছে ডেথ ইনস্টিংক্ট। যেমন ক্রুয়েলিটি আছে, যুদ্ধ, অনেকের মাথায় চিন্তা থাকে সারাক্ষণ স্ট্যান্ড গানে চিন্তা করে, মানে আমি যুদ্ধ করব, ওই করব, সে করব। যেমন জর্জ ডব্লিউ বুশ ইরানে বোমা হামলা চালাচ্ছে, তার মানে তার কি ছিল? ওয়ার ইনস্টিংক্টটা তার মধ্যে ছিল। ক্রুয়েলটি। জি স্যার। হ্যাঁ, ক্রুয়েলিটি, তারপরে সেলফ ডিস্ট্রাকশন, ওয়ার, এগুলো আর কি, ঠিক আছে? এবার আসো সেক্সুয়াল ইনস্টিংক্টের কম্পোনেন্ট অফ সেক্সুয়াল ইনস্টিংক্ট। কম্পোনেন্টকে 4 ধরনের কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে স্টিমুলাস, এক নম্বর হচ্ছে স্টিমুলাস, 2 নম্বর হচ্ছে অবজেক্ট, 3 নম্বর হচ্ছে মুড অফ এক্সপ্রেশন। কি বললাম? 1 নম্বরে কি বলছি? স্টিমুলাস। 2 নম্বর কি বলছি? অবজেক্ট। অবজেক্ট। Exact. নাম্বার হচ্ছে The mode Mode of of expression. এক্সপ্রেশন। 4 নাম্বার হচ্ছে স্ট্রেংথ Stage of arts. অফ আর্জ, ঠিক আছে? আচ্ছা এই জিনিসগুলো কি কি আসলে? যেমন দেখো স্টিমুলাস,
স্টিমুলাস হচ্ছে আসলে এখন মানুষের মধ্যে এত পারভার্সন চলে আসছে, তোমরা প্রায় সময় দেখতেছো এখন কিছু খবর শুনবা যে সেক্সুয়াল পারভার্সনটা এখন খুব বেশি মাত্রায় খারাপ অবস্থা, খারাপ কন্ডিশন চলে গেছে। তোমরা পেপার পত্রিকায় সবকিছুতে দেখবা এগুলা কিন্তু মানে একদম মাত্রাতিরিক্ত সীমা ছাড়াই যাচ্ছে এখন। ঠিক আছে, দেখো একটা বেসিক সেক্সুয়াল ইনস্টিংক্ট, এটা কিন্তু পারভার্সনের কথা বলে নাই। পারভার্সন আমরা পরে আসতেছি। তোমার স্টিমুলাস যেমন একটা মানুষের অ্যাপিয়ারেন্স, এটা হচ্ছে আসলে কি মানে কোন জিনিসটা দেখে একজনের কাছে সেক্সুয়াল আর্টসটা কি হয় জাগ্রত হয়, ওই স্টিমুলাস গুলোর কথাই বলছে। অ্যাপিয়ারেন্স, তার যে কোনো অ্যাপিয়ারেন্স, পোশাক আশাক হোক, সেটা দেখতে হোক, মানে ওভাবে করে আসে। ঠিক আছে, স্টিমুলাস হচ্ছে এটা হচ্ছে স্টিমুলাস। অবজেক্ট, যেমন ফিমেলরা মেলের প্রতি আকৃষ্ট হয়, মেলরা ফিমেলের প্রতি আকৃষ্ট হয়, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে কম্পোনেন্ট গুলো কি কি? প্রথমে দেখো একটা স্টিমুলাস থাকতে হবে, 2 নাম্বার হচ্ছে অবজেক্ট থাকতে হবে। অবজেক্ট ছাড়া হবে না। অবজেক্ট না থাকলে স্টিমুলাস কোত্থেকে আসবে? ঠিক না? অবজেক্টটা মেল হইতে পারে, ফিমেল হইতে পারে। ঠিক আছে, 3 নাম্বার এক্সপ্রেশন, মুড অফ এক্সপ্রেশন। সে যে এক্সপ্রেস করবে, যেমন লাভ, কিস, কিংবা ওই যে তোমার যেটা তাকে কয়েকটার দিকে নিয়ে যায়, ওই ধরনের যে কোনো স্টিমুলাস। ঠিক আছে, আর স্ট্রেংথ অফ আর্জ, কেউ একটা জিনিসের আশা প্রকাশ করলো কিন্তু সেটা সবসময় যে ওদিকে যাবে তা না। সেটা ধরো তোমার আর্টস, কারো ক্ষেত্রে আর্টসটা নর্মাল থাকতে পারে। ঠিক আছে, যেমন আমি প্রস্রাব করব, কারো যদি অল্প প্রস্রাবে ধরে তো ঠিক আছে, আমি বাসে গিয়ে করতে পারবো, তাহলে অল্প একটু তার কি হলো, আর্টস হইলো প্রস্রাব করার। আমি প্রস্রাব দিয়ে বোঝাচ্ছি, যেহেতু এটা একটা সেন্সিটিভ ইস্যু, ওদিকে ডিটেলস আলোচনা করতে গেলে এগুলো রসাত্মক আলোচনায় কনভার্ট হবে, ওদিকে আমি যাচ্ছি না, তোমাকে ওটা দিয়ে বোঝাচ্ছি। আর্টস জিনিসটা কি, আমার একটু প্রস্রাব পেলো, আমি এটা হচ্ছে নর্মাল, একটু হইলো। তারপর হচ্ছে লেস দেন নর্মাল, মানে তোমার একটু একটু পাইলো, সেটা হচ্ছে লেস দেন নর্মাল। আর তোমার একটু একটু চাপ পাইলো কিন্তু আমি বাসায় গিয়ে করতে পারবো, সেটা হচ্ছে নর্মাল আর্টস। আবার হচ্ছে এক্সেসিভ, মানে আমার এখনই আশেপাশে কোথাও বাথরুম দেখে আমার কি বাথরুমটা সেরে ফেলতে হবে, না হলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, এটা হচ্ছে এক্সেসিভ। আবার তোমার কোনো ধরনের প্রস্রাবের চাপ নাই, সেটা হচ্ছে তোমার লেস দেন নর্মাল। বুঝতে পারছো কিনা? বুঝা গেছে এই পয়েন্টগুলা? জি স্যার। ঠিক আছে, আচ্ছা। অ্যাবনরমালিটিসটা রিডিং করে নিব, অনেকগুলো অ্যাবনরমালিটিস আছে, এগুলো এতগুলা তোমাদের লাগবে না, শুধু নামগুলো একটু রিডিং করে ফেলিও। ইনস্টিংক্টের কি কি অ্যাবনরমালিটিস আছে, অনেকগুলো আছে, মানে এগুলাই সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার। যে অ্যাবনরমালিটিস যেগুলো আছে এগুলো সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার। এর মধ্যে অ্যাবনরমালিটিস যেগুলো আছে এগুলা গুগল থেকে, তোমরা এখানে সবগুলো ডিটেলস দেয়া নাই, যেমন তোমার ফেটিসিজম, ট্রান্সভার্টিসিজম, ট্রান্সসেক্সুয়ালিটি, হেটারোসেক্সুয়ালিটি, হোমোসেক্সুয়ালিটি, ইনফ্যান্ট সেক্সুয়ালিটি, অনেক কিছু আছে, বুঝছো? অ্যাবনরমালিটিস গুলা এটা তোমরা গুগল থেকে দেখে দেখে কি করবা, কারণ এগুলো সবগুলো যদি বলতে যায় আমার, শুধু অ্যাবনরমালিটিস গুলা সবগুলো বলতে পারবো তোমাদেরকে। অ্যাবনরমালিটিস গুলা শুধু এই অ্যাবনরমালিটিস গুলো আলোচনা করতে 1-2 ঘন্টা ক্লাস লাগবে, কারণ এটা 30 থেকে 40টা টপিকস আছে এখানে। জাস্ট গুগল থেকে তোমরা জাস্ট মিনিংটা জেনে নিবা। যেমন দেখো এই ট্রান্সভার্টিজম জিনিসটা কি, ট্রান্সসেক্সুয়ালিটি জিনিসটা কি, হেটারোসেক্সুয়ালিটি জিনিসটা কি, জাস্ট এই জিনিসগুলো তোমরা কি করবা, মানে অ্যাবনরমালিটিস যেগুলো আছে সেক্সুয়াল ইনস্টিংক্টের, এগুলো কি করবা তোমরা একটু দেখে নিবা। পারবা কিনা? ফেসবুকের 1 ঘন্টা সময় এটাতে ব্যয় করবা, পারবা? ওকে স্যার। আমার জি স্যার। পারবা তো? সত্যি কথা আমার পিছিয়ে আছে, বুঝছো? ওকে যখন কোনো চকলেট নিয়ে আসি, সে বলে যে, আমি বলতেছি দুষ্টামি করবে, বলতেছে বাবা দুষ্টামি করবো না। আমি বলতে সত্যি কথা, শিওর শিওর। কিন্তু ওই যে চকলেটটা পাওয়ার পরে দুষ্টামি আবার শুরু করে, নাকি ওরকম হবে? ইনশাআল্লাহ হবে না স্যার। হবে না স্যার। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আমাদের কিছু এগুলো থেকে কিছু জিনিস জিজ্ঞেস করবো। এবার আসো আমরা পড়বো ফরেনসিক সাইকেট্রি। What is forensic psychiatry? Forensic psychiatry কি?
এটা সাইকিয়াট্রি একটা ব্রাঞ্চ, ঠিক আছে? দেখো এটা ডেফিনিশনটা লিখো, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সাইকিয়াট্রি, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সাইকিয়াট্রি which deals with the, it is a branch of psychiatry which deals with the application of the psychiatry in the administration of justice. মানে তোমার এটা সাইকিয়াট্রি একটা ব্রাঞ্চ যেটা সাইকিয়াট্রিকে বিচার আচারের কাজে লাগায়, সোজা কথা। It's a branch of psychiatry which deals with the application of the psychiatry in administration of justice. স্যার আরেকবার বলতে পারবেন? It is the branch of psychiatry which deals with the application of the psychiatry for administration of the in the administration of the justice. বিচার আচার কাজের জন্য সাইকিয়াট্রিকে কাজে লাগানো, যে ব্রাঞ্চে কাজে লাগায় সেই ব্রাঞ্চকে ফরেনসিক সাইকিয়াট্রি বলে, ঠিক আছে? ফরেনসিক সাইকিয়াট্রি ইম্পর্টেন্সটা কি? প্রথমে 1 নম্বর ইম্পর্টেন্স হচ্ছে, প্রথমে একটা মানুষ সম্পর্কে একটা অভিযোগ আসছে, প্রথমে দেখতে হবে মানুষটা সাইকোলজিক্যালি ঠিক আছে কিনা। বইয়ে আছে মেডিকেল ইম্পর্টেন্স পড়ে নিবা, আমি তোমাদেরকে বাংলায় বলতেছি। প্রথম কাজ হচ্ছে সাইকিয়াট্রি দেখা হচ্ছে একটা মানুষ সম্পর্কে একটা অভিযোগ আসছে, এই মানুষটা তোমার কি কিনা, সে পাগল নাকি ঠিক আছে। পাগল হলে সে ক্রিমিনাল একটা করতে পারবে কি পারবে না, 2 নাম্বার, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে কোনো একটা কেসে একজন লোক সাক্ষী দিতে যাচ্ছে, সে মেন্টালি ফিট আছে কিনা, কোনো পাগল লোক সাক্ষী দিতে পারবে কিনা। বুঝতে পারছো? প্রায় সময় তোমরা দেখো না ওই পাগল টাগলে করে সাদা পাগল সে যে অনেকে জামিন টামিন নিয়ে বের হয়ে যায়, দেখো না তুমি? প্রায় সময় পেপার খবর পড়ো না? পরে জি তদন্ত স্যার। করে দেখা যায় যে কি সে কি, তদন্ত করে দেখা যায় সে পাগল না, আসলে সে 16 আনা ঠিক আছে, ঠিক আছে? তারপর হচ্ছে ধরো একজন মানুষ পাগল অবস্থায় একটা জিনিসে কনসেন্ট দিল, ওই অবস্থায় কিন্তু কনসেন্ট হিসেবে কাউন্ট হবে না, তাহলে কনসেন্টে ভ্যালিড হবে কিনা। একটা লোক যে সময় কনসেন্ট দিছিল সেই সময় মানসিকভাবে সে সুস্থ ছিল কিনা, এই জিনিসগুলো দেখা হয়, ঠিক আছে? এবার আসলে ইনসেনিটি থেকে কোশ্চেন আসেই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ইনসেনিটি সুতা কথা হচ্ছে মেন্টালি ডিস্টার্ব পারসন, যে যেমন ধরো আমরা এখন সুস্থ অবস্থায় আছি, কিছু মানুষ দেখবা অনেক ধরনের মেন্টাল ইলনেস থাকতে পারে, যে কোনো ধরনের মেন্টাল ইলনেসকে ইনসেনিটি বলা যাবে না। ইনসেনিটি তাহলে একটু ব্রড টার্ম, আচ্ছা ডেফিনেশনটা লিখো আগে, এটা একটু লিখো। Insanity may be defined as a disease of mind. Insanity may be defined as a disease of mind. Insanity may be defined as a disease of mind or the personality. Mind or the personality. লিখছো একটু? জি স্যার। In which there is derangement of the mental or emotional process. In which there is derangement, arrangemented বিপরীত শব্দ হচ্ছে derangement, in which there is a derangement of mental or emotional processes. Derangement of the mental or emotional process and impairment of behavioral control and impairment of behavioral control. তাহলে এখানে জিনিসটা কি? দুইটা জিনিস। derangement of কি? Mental or emotional process. এখানে দুটো জিনিস মনে রাখবা, derangement of mental or emotional process and impaired behavioral control. প্রথমে মেন্টাল জিনিসগুলো derangement হয়, derangement হলে ওই জিনিসটাই কি করে তাকে
ইম্পেয়ারমেন্ট মানে নর্মাল বিহেভিয়ার চেয়ে অন্য ধরনের বিহেভ করতে তাকে কি করে বাধ্য করে, তাহলে একটা একটা কনসিকুয়েন্স কিন্তু প্রথমে ডিরেঞ্জমেন্ট অফ মেন্টাল অ্যান্ড সাইকোলজিক্যাল ডিরেঞ্জমেন্ট হয় মেন্টাল, এরপরে কি হয় তার বিহেভিয়ারটা কি হয় চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারছো কিনা? মেন্টাল অ্যারেঞ্জমেন্টের ফল হচ্ছে কি বিহেভিয়ারাল ইম্পেয়ারমেন্ট। তাহলে দুটো জিনিস মনে রাখবা এখানে। দুইটা ক্লাসিফিকেশন আছে ইনসেনিটির, একটা হচ্ছে মেডিকেল ক্লাসিফিকেশন, একটা হচ্ছে WHO। WHO মানে কি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই দুটো ক্লাসিফিকেশন আছে, এর মধ্যে মেডিকেল ক্লাসিফিকেশন ইম্পর্টেন্স বেশি, ওটা আমি তোমাদেরকে বলতেছি। আর WHO ক্লাসিফিকেশনটা তোমরা এটা এমনি পড়ে নিবা, রিডিং পড়ে নিবা। মেডিকেল ক্লাসিফিকেশনের মধ্যে আসো, 1 নম্বর লিখো অ্যামেনশিয়া। অ্যামেনশিয়া। 2 নম্বর লিখো ডিমেনশিয়া। অ্যামেনশিয়া 2 নম্বর লিখো ডিমেনশিয়া। 3 নম্বর লিখো সাইকোসিস। 1 নম্বর কি অ্যামেনশিয়া, 2 নম্বর ডিমেনশিয়া, 3 নম্বর লিখো সাইকোসিস, 4 নম্বর লিখো insanity due to organic disease। insanity due to organic disease 4 নম্বর। 5 নম্বর লিখো insanity due to drugs, alcohol or drugs। insanity due to alcohol or drugs। অ্যামেনশিয়া কি জিনিসটা কি কে বলতে পারবা? লস অফ মেমোরি। স্যার ডিমেনশিয়া কি মেন্টাল তাহলে? ডিফেক্ট। হ্যাঁ, অ্যামেনশিয়া ডিমেনশিয়ার পার্থক্য বলো। এমেনশিয়া হচ্ছে আংশিক যা মেমোরি লস, মানে আর ডিমেনশিয়া হচ্ছে মানে যে কমপ্লিট মেমোরি লসটা আর কি, লস অফ মেমোরি। এই মানে কি? মানে কি? অ্যাবসেন্ট। হ্যামেনশিয়া মানে অ্যাবসেন্স, তার সব মেমরি লস হয়ে গেছে, কমপ্লিট লস। কমপ্লিট লস। ডিমেনশিয়া মানে কি? ডিমেনশিয়া বলতে কি আংশিক সব loss। মনে রাখতে পারতেছো, হঠাৎ করে মাঝে মধ্যে হয় না এরকম যে আমি একজন পরিচিত মানুষ তার নাম কিছুতেই মনে করতে পারতেছি না, এরকম হয় না? জি স্যার। এটা নরমাল রেঞ্জে। একটু ওয়াইড রেঞ্জে যদি এই ধরনের স্মৃতিভ্রম হয় সেটাকে বলে ডিমেনশিয়া। অ্যামেনশিয়া মানে কি ওর কোনো স্মৃতি নেই, বাপ মাকে ভাই বোনকে চিনতেছে না। বাংলা সিনেমাতে শাবানা, বাংলা সিনেমা শাবানা আছে না? জি স্যার। জি স্যার। বাড়ি একটা জসিম। খাইলে ভুলে যায়, এরপর বাড়ি আরেকটা খাইলে মাথায় আবার মনে পড়ে, ঠিক আছে না? জি স্যার। জি স্যার। ইন্ডিয়ান সিরিয়াল গুলো তো দেখাই, দেখবা সে এক জায়গায় মাথা বাড়ি গিয়ে স্মৃতিভ্রম হয়ে গেছে, আরেক জায়গায় গিয়ে প্রেম করে বিয়ে শাদী করে সংসার করতেছে, মাথা বাড়ি খেয়ে তার সব মনে পড়ে গেছে আগেরটা। হয় কিনা এরকম? হয় স্যার। বাস্তব স্যার। এগুলো দিয়ে মনে রাখবা, ঠিক আছে? তারপর হচ্ছে সাইকোসিস। দীর্ঘদিনের মেন্টাল প্রেসার থেকে তার সাইকোসিস ডেভেলপ করতে পারে, এটা একটা ইনসেনিটি হতে পারে। ইনসেনিটি একটা ক্লাসিফিকেশন। আবার তোমার কিছু ডিজিজ আছে, কিছু ডিজিজ গুলা, কিছু অর্গানিক ডিজিজ আছে, ডিজিজ গুলা যে কি করে মানুষজনকে পাগল বানায় ফেলতে পারে, পারে কিনা? পারে স্যার। এগুলো ডিটেলস পরে করবো আমরা। তারপর হচ্ছে একজন মানুষ খুব অতিমাত্রায় মদ খাইলো, হইতে পারে না? মদ খাইলে কি হতে পারে? মাতাল হয়ে যাবে স্যার। পাগল হয়ে যায়। এই মদ খেয়ে মানুষ যে অসংলগ্ন হয়ে যেতে পারে, কোনো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে তোমাদের? না স্যার। স্যার দেখছিলাম। না স্যার, দেখি নাই স্যার। আচ্ছা স্যার। একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে, দুইটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স আছে। একটা এক্সপেরিয়েন্স হচ্ছে এই আমাদের বাসার আগে পাশের বাসাতে এক ভদ্রলোক থাকতো। ভদ্রলোক মদ খাইতো, তার ওয়াইফের নাম ছিল মালতী। মদ খেয়ে তার বউকে এমন গালিগালাজ, এই তুই আমার সংসার শেষ করছো, তুই আমার সব শেষ করছস, পরে আমি ইয়া করবো, গালি গালাজ করে মানে রাতে মানে তার জন্য ঘুমানো যেত না মাঝে মধ্যে। আবার সকালবেলা উঠে সে তার বউয়ের সাথে এমন খাতির, সকালে মানে ওই দুই মানুষকে কি করা যেত না, মানে চিনে যেত না। তাহলে দুই ধরনের বিহেভিয়ার না? যেটা
তাকে দেখলাম, তাকে দেখছি সেটা একটা নর্মাল মানুষ, সে নর্মাল। আর আগের রাতে যে সে গালিগালাজ করছে সেটা কি ছিল? সেটা একটা ইনসেনিটি ছিল, ইনসেনিটি ডিউ টু অ্যালকোহল। alcohol or drugs. অ্যালকোহল আর ড্রাগস। আরেকটা এক্সাম্পল বলি, আমরা একবার সেন্ট মার্টিনে বেড়াতে গেছিলাম ফ্রেন্ডরা সবাই মিলে। তো এক ভদ্রলোক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তো ওই ওই ইয়াগুলোতে, রিসোর্ট গুলোতে পাশে এক লোক হচ্ছে বারবিকিউ পার্টি করতেছিল। তো ওই ভদ্রলোক, আমরা এমনি পাশে দাঁড়িয়েছিলাম, দেখি যে ভদ্রলোক আসছে, ওরে সে কি নাচ তার, এবং ওদেরকে গিয়ে বলতেছে ইয়া দাও, দিদি তেরা দিলবার দিওয়ানা গান আছে না একটা সালমান খানের, কি জানি, বলছে গান দাও, জি স্যার। গান দিয়ে দিছে, বন্ধ করতেছে ওই যে জি স্যার। ওটা ছেড়ে দেওয়ার জন্য, ওটা দিয়ে নাচ তার। নাচ মানে কি, সে হাত পা ছুড়াছুড়ি হয়ে কিম্বুত কিমাকার এক নাচ শুরু করে দিছে। আমাদের ফ্রেন্ড ছিল একজন, ওকে টেনে নিয়ে গিয়া ওকে নায়িকা বানাইছে, বানায় এভাবে ঘুরাচ্ছে, এক মুসিবত। মানে সে আবার পরের দিন সকালে তার চেয়ে বিনয়ের অবতার আর কেউ নাই, একদম খুবই মানে একদম কি মানুষ, একদম সোবার মানুষ, খুব নর্মাল মানুষ। তাহলে এখানে তার যে বিহেভিয়ারাল চেঞ্জ হয়েছে, বিহেভিয়ারাল চেঞ্জটা কি কারণ হয়েছে? ডিউ টু অ্যালকোহল। কোথায় ছিলাম আমরা? আচ্ছা, ইনসেনিটি স্যার, অ্যালকোহল, ডিউ টু অ্যালকোহল। পিপল নিয়ে আচ্ছা ঠিক আছে, WHO ক্লাসিফিকেশনটা তোমরা দেখে নিবা। হ্যাঁ, কজ গুলো বিভিন্ন কজ হতে পারে, কজ গুলো একটু দেখে নিও, এগুলো হচ্ছে পড়ার, এগুলো বোঝানোর কিছু নাই। হ্যাঁ, কজ গুলো একটু দেখে নিও তোমরা, মুখস্থ জিনিস। এবার আসো প্রসিডিউর অফ এক্সামিন অফ কেস অফ ইনসেনিটি। ইনসেনিটির একটা কেস তুমি কিভাবে এক্সামিন করবা, ঠিক আছে? প্রথমে হচ্ছে প্রাইমারি কি রিকোয়ারমেন্ট আছে, এগুলো বই আছে, আমি তোমাদের কেমনি জাস্ট একটু বলতেছি। কি পয়েন্টগুলো তোমরা লিখে রাখো, এ দিয়ে লিখো প্রিলিমিনারি রিকোয়ারমেন্ট। প্রিলিমিনারি রিকোয়ারমেন্ট, একটা 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 মানুষকে পাগল বলার আগে আমার কিছু প্রসিডিউর আছে, মানে আমি তাকে কিভাবে এক্সামিন করব, এটা একটা প্রসিডিউর। হ্যাঁ, প্রসিডিউরটা কি কি আছে, কি প্রসিডিউর এটা? প্রথমে হচ্ছে দেখো প্রিলিমিনারি রিকোয়ারমেন্ট, কি কি রিকোয়ারমেন্ট আছে। প্রথম পয়েন্ট আসবে কি রিকোয়ারমেন্ট, কি আমাকে ইনস্ট্রুমেন্ট কি কি লাগবে, রিকোয়ারমেন্ট কি কি লাগবে। এক নাম্বার হচ্ছে রিকুইজিশন ফর্ম অফ অথরাইজড পারসন, এটা কোর্ট হইতে পারে, ঠিক আছে?
বুঝতে পারছো? অথবা থানা থেকে হইতে পারে যে তোমার কাছে একটা রিকুইজিশন ফর্ম পাঠালো, কারণ তুমি একটা রিকুইজিশন ফর্ম পাঠালো যে এই রোগটা পাগল কিনা, আপনাকে কি করতে হবে, পরীক্ষা করতে হবে। তাহলে প্রিলিমিনারি রিকোয়ারমেন্টের মধ্যে 1 নম্বর কি আসবে? 1 নম্বর কি আসবে? Requisition from authorized person. Requisition from the authorized person. 2 নম্বর হচ্ছে পার্টিকুলারিস অফ দ্য পারসন, মানুষটার নাম, পরিচয়, ঠিকানা, এগুলা পার্টিকুলারিস। 3 নম্বর হচ্ছে শুধু তার রিকুইজিশন ফর্ম হলে হবে না, যে অথরাইজড পারসন তোমাকে রিকুইজিশন ফর্ম দিছে তার কোনো সত্যায়ন থাকতে হবে, বা সে আইডেন্টিফাই করে দিতে হবে যে এটা অমুক লোক। বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? জি, রিপোর্টটা স্যার। তুমি কিভাবে ওর সত্যায়ন থাকবে। 3 নম্বর হচ্ছে তুমি কয়টা বাজে পরীক্ষা শুরু করছো, তাকে কয়টার দিকে পরীক্ষা শেষ করছো, এটা তোমার কি করতে হবে, দেখতে হবে। আর বাকিগুলো তোমরা পাবা এক্সামিনেশনের মধ্যে প্রথমে হিস্ট্রি টেকিং, এরপর এক্সামিনেশন পয়েন্টগুলো তোমরা জাস্ট দেখে নিবা, কারণ এগুলো তো তোমরা কি করো। যেমন তোমার ফিজিক্যাল এক্সামিনেশন, তার ইয়া দেখলা, তোমার এই ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, সে জন্মগ্রহণ কখন করছে, স্কুলে কখন পড়ছে, কোন স্কুলে পড়ছে, পেশা কি, তারপর হচ্ছে ফিমেল হলে মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিবা, এগুলো হচ্ছে হিস্ট্রি টেকিং। এক্সামিনেশন নিবা, তার প্রথমে জেনারেল এক্সামিনেশন। তোমরা থার্ড ইয়ারে যেহেতু ওয়ার্ক করো না, তোমরা যেহেতু জানো না, জেনারেল এক্সামিনেশন করবা, তারপর প্রত্যেকটা তার সিস্টেমিক এক্সামিনেশন করবা, ঠিক আছে? তারপর নার্ভাস সিস্টেম এক্সামিনেশন, মোটর ফাংশন, সেন্সরি ফাংশন, ঠিক আছে? তাহলে এরপর হচ্ছে আমরা মেন্টাল, এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেন্টাল স্টেটের এক্সামিনেশন। আমরা দেখবো তার অ্যাপিয়ারেন্স, দেখবো বিহেভিয়ার, দেখবো অ্যাটিটিউড, দেখবো পোস্টার, ফেশিয়াল এক্সপ্রেশন, তার এভরিথিং। তার মানে তুমি জাস্ট পয়েন্টগুলো রিডিং করে ফেলবা। বুঝতে পারছো? তাহলে আমরা প্রথমে কি লাগবে, প্রথমে লাগবে আমার রিকোয়ারমেন্ট গুলা। কি কি রিকোয়ারমেন্ট? রিকুইজিশন ফর্ম লাগবে, অথরাইজড পারসন আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে? তোমার ডেট এবং টাইম লাগবে, মানে ডেট এবং কয় তারিখে তুমি কয়টা বাজে শুরু করছো এক্সামিনেশন, কয়টা বাজে শেষ করছো, ওটা লাগবে। এরপর হচ্ছে আমরা এক্সামিনেশন করবো। এক্সামিনেশনে প্রথমে হিস্ট্রি টেকিং, তারপর এক্সামিনেশনটা জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন, তারপর হচ্ছে মেন্টাল এক্সামিনেশন। বুঝতে পারছো কিনা? জি স্যার। তাহলে এরপরে ল্যাব ইনভেস্টিগেশন, ল্যাবে কিছু পরীক্ষা নিরীক্ষা করবা, এগুলো দেখে নিও, এগুলো না বোঝার কিছু নাই, এগুলো দেখে নিবা তোমরা। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সত্যিকারের পাগল আর শিয়ানা পাগল, দুইটার মধ্যে পার্থক্য কি। পাগল, সত্যিকারের পাগল, শিয়ানা পাগল, কি বললাম? সত্যিকারের পাগল আর শিয়ানা পাগল। শিয়ানা পাগল, ট্রু ইনসেনিটি আর ফিন্ড ইনসেনিটি। প্রথমে দেখো, একজন হচ্ছে আর ধীরে ধীরে পাগল হবে, যেমন মেন্টালি সে দীর্ঘদিন ধরে টর্চার কিংবা কোনো সাইকোলজিক্যাল ইলনেসের মধ্যে সে আসে, কোনো ট্রমার মধ্যে সে আসে, সে হুট করে কেউ কি পাগল হয়ে যায় হুট করে। হ্যাঁ, বাংলা সিনেমায় মাথায় বাড়ি দিলে পাগল হয়ে যায়, ঠিক না? হুট করে পাগল, হুট করে যেটা হবে সেটা হচ্ছে ফলস, মানে ফিন্ড ইনসেনিটি। আর যেটা গ্রাজুয়ালি হবে, যে আস্তে আস্তে স্যার মেন্টাল ট্রমার মধ্যে যাচ্ছে, কিছু বিহেভিয়ারাল চেঞ্জ হয়েছে, আরো ট্রমার মধ্যে যাচ্ছে, আরো কিছু চেঞ্জ হয়েছে, তাহলে অনসেটটা কি? অনসেটটা গ্রাজুয়াল হবে কার ক্ষেত্রে? গ্রাজুয়াল কার ক্ষেত্রে হবে? ট্রু ইনসেনিটির ক্ষেত্রে। তার ট্রুর ক্ষেত্রে। ট্রু। আর ফিন্ডের ক্ষেত্রে কি হবে? সাডেন। আর যেটা মোটিভ থাকবে কোনটাতে, যে আমি এই উদ্দেশ্যে পাগল হইলাম, ফেইন্ড ইনসেনিটি স্যার। মোটিভ থাকবে, তার কোনো মোটিভ। যেমন সে তার ফাঁসির রায় হয়ে গেছে মনে করো, এখন কেউ যে পাগল হয়ে যায় তার ফাঁসি দেয় আর না Not স্যার, yet. আগে মেডিকেল করতে দিবে। হ্যাঁ, তার তার মেডিকেলে পাঠাবে। পাগল হয়ে গেলে তাকে আর ফাঁসি দেয় না। বুঝতে পারছো? তারপর আসো প্রিডিসপোজিং ফ্যাক্টর। প্রিডিসপোজিং ফ্যাক্টর মানে কি? তার ফিজিক্যাল কোনো প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, কোনো ইলনেস আছে, কোনো মেন্টাল ট্রমার হিস্ট্রি আছে, তাহলে প্রিডিসপোজিং
ফ্যাক্টর থাকবে কার ক্ষেত্রে? ট্রু ইনসেন্টির ক্ষেত্রে True insanity. তাহলে প্রিডিসপোজিং কোনো ফ্যাক্টর থাকবে না। আচ্ছা, আর দেখো তুমি একটা ট্রু ইনসেনিটি, সে যখন সে সত্যিকারের পাগল, সে কিন্তু তুমি তাকে অবজার্ভ করো বা না করো, সে সবসময় পাগল আচরণগুলো করবে, করবে না? সে দেখবে জি নিজে স্যার। Yes, sir. করতেছে, সে করতেছে। আর যেটা ফলস সেটা মানুষ দেখলে করবে। হ্যাঁ, এমনি চুপচাপ থাকবে, এমনি নরমাল থাকবে, মানুষ দেখবে। জি স্যার। এই জন্য যে আমরা দিয়ে মনিটর করতে পারি কি সত্যিকার পাগল কিনা। ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? Yes, sir. এরপর জি স্যার। আচ্ছা, ফেশিয়াল এক্সপ্রেশন। দেখো না ইয়াতে গেলে প্রায় সময় দেখবা যে তোমরা যদি কখনো হেমায়তপুর যাও, দেখবা যে পাগলগুলো ভেঙচি কাটতেছে এরকম, দেখে এরকম 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 করবে। তো এগুলো কি ইয়াতে করবে? ফলস শেষে তুমি প্রেজেন্ট থাকলে করতে পারো। আর এখানে ওই বাকি ফেশিয়াল এক্সপ্রেশন পিকুলিয়ারিটি থাকবে ট্রুটার ক্ষেত্রে, ফলসের ক্ষেত্রে থাকবে না। তারপর আসো আচ্ছা, তোমার মোর্শেদ, আচ্ছা তাহলে আমরা কোথায় ছিলাম? ফেসিয়াল এক্সপ্রেশনের ওখানে। আচ্ছা, আচ্ছা, ইনসোমনিয়া, যে ইনসোমনিয়া প্রেজেন্ট থাকবে কখন, কার ক্ষেত্রে? ট্রু এর ক্ষেত্রে সে ঘুমাবে না, কারণ ঘুমের উপর তার নিজের কন্ট্রোল নাই। কন্ট্রোল থাকে না। ঘুমের উপর কন্ট্রোল আছে কার? ফেইন্ডে। মাইন্ডের, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তোমরা 5 মিনিটের একটা ব্রেক, তোমরা এতক্ষণ যা পড়ছো এগুলো একটু ইয়া করো, 5 মিনিট না 3-4 মিনিটের ব্রেক, আমি আবার আসতেছি। ওকে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, সবাই কি আসছো তোমরা? জি স্যার। জি স্যার আছে। আসি স্যার। এবার আসো ম্যাক
ম্যাকনটেন রুল। এটা হচ্ছে ইনসেন পারসন রুল অফ রেসপন্সিবিলিটি অফ ইনসেন, মানে ইনসেন পারসনের কোনো ক্রিমিনাল রেসপন্সিবিলিটি নিয়ে একটা ল আছে, এটাকে বলা হয় ম্যাকনটেন্স রুল। এটা হচ্ছে 1843 সালের আইন, 14 ইংলিশ, মানে এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ল হচ্ছে ব্রিটিশদের পাস করা, ঠিক আছে। মানে এটা কেন ম্যাকনটেন্স রুল হয়েছে, এটা হচ্ছে যে ম্যাকনটেন নাম এক পাগলার ক্ষেত্রে এটা প্রথম ইমপ্লিমেন্টেশন হয়েছিল এই রুলটা, এই জন্য এটাকে ম্যাকনটেন রুল বলা হয়, ঠিক আছে। 1943 সালে 14 জন ইংলিশ জাজ একসাথে বসে এই এটা দিয়েছিল ভার্ডিক্ট, মানে যে রায়টা দিছিল ওটাই ম্যাকনটেন্স রুল হয়ে গেছে, ঠিক আছে। রুলটা কি, এটা একটু ইম্পর্টেন্ট, একটু লিখো রুলটা কি, সবাই শুনতেছ? জি স্যার। জি Yes, স্যার। শুনতেছি স্যার। জি স্যার শুনতেছি। Nothing is an offense. Nothing is an offense which is done by person. Nothing is an offense which is done by person who at the time of doing it. Nothing is an offense which is done by a person who at the time of doing it by reason of unsoundness of mind. By reason of unsoundness of mind, comma, is incapable of knowing the nature of the act. Is incapable of knowing the nature of the act or that he is doing. He is doing which is either wrong. মানে একজন মানুষ এমন একটা মেন্টাল স্টেজে আছে, সে সে কি কাজ করছে না করছে নিজে বুঝতে পারে না, মানে মেন্টালি সে মেন্টাল ইলনেস আছে, তার সে পাগল, তখন তার এটা অফেন্স হিসেবে কাউন্ট হবে না, ঠিক আছে। তো প্রবলেম হচ্ছে কি, এই ম্যাকনটেন্স রুল যতটা না ভালো কাজে অ্যাপ্লাই হয়েছে, এই রুলটা কি করছে, অপরাধীরা, অনেক অপরাধীরা যে ফিন ইনসেনিটি দেখায়, মানে এরা ইনসেনিটি দেখায়, তারা কি করছে নিজেদেরকে, এখন সব সম্ভবের দেশ বাংলাদেশে এটা বেশি হয়, ঠিক আছে। বুঝতে পারছো? জি বুঝতে স্যার। পারছো কিনা? আচ্ছা ইয়েস স্যার। আচ্ছা, এটা জানলে হবে তোমাদের। এবার আসলে লুসিড ইন্টারভাল, এটা খুব খুব মজার একটা জিনিস। আচ্ছা দেখো, একটা মানুষ পাগল, এই শোনো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ফরেনসিকের জন্য। লুসিড ইন্টারভাল, লুসিড ইন্টারভাল কি সবাই শুনতেছো কিনা? জি স্যার। Yes, sir. 14 নাম্বার 14 হাওয়া খেতে গেছে নাকি? 14 বেলাল,
जी सर রোল নাম্বার 10 जी 14 सर অ্যাবসেন্ট করে দাও। রোল নাম্বার Okay, 14 sir. অ্যাবসেন্ট করে দাও। Yes, sir. ओके सर রোল নাম্বার 21 আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রোল নাম্বার 23 23 ঠিক আছে। রোল নাম্বার 8 আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে। মাঝে মধ্যে এরকম জিজ্ঞেস করতে হবে 14 গেছে গা ও আচ্ছা ঠিক আছে। তাহলে লুসিড ইন্টারভালটা কি? একটা মানুষ পাগল কিন্তু এমন একটা পিরিয়ডে সে কি করলো, মানে তার সব ইনসেন্টিভ সব সাইন সিমটম রিলিফ হয়ে গেল, তখন সে কি হয়ে গেল, সে সুস্থ মানুষ হয়ে গেল কিছু সময়ের জন্য, ওটাকে বলা হয় লুসিড ইন্টারভাল। মানে একটা মানুষ পাগল থেকে আবার কি হয়ে গেল, ভালো হয়ে গেল কিছু সময়ের জন্য, ওই টাইমটাকে বলা হয় যে সময়টাকে সে মানে ফুল ভালো হয়ে গেল কিছু সময়ের জন্য, ইনসেন্টিভ সব ডিসঅ্যাপিয়ার হয়ে গেল, এরকম হয়। তো এটাকে বলা হয় লুসিড ইন্টারভাল। কি বললাম? আচ্ছা ওই সময় যদি সে কোনো কাজ করে তাহলে সে এর জন্য সে লিগ্যালি দায়ভার সে নিবে কিনা? নিবে স্যার, তখন তো নিবে। সুস্থ। ঠিক আছে, বুঝা গেছে? এটা লুসিড ইন্টারভাল মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্সটা পড়ে নিবা। মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্সে ধরো এই জিনিসগুলো জিজ্ঞেস করবে আর কি তোমাকে। ওই সময় সে কি করবে, সম্পত্তির উইলও করতে পারবে, তার যে কোনো ডিসিশন নিতে পারবে, কিংবা এই যে সে কোনো অপরাধ করলে অপরাধের জন্য সে দোষী সাব্যস্ত হবে। লুসিড ইন্টারভাল বুঝতে পারছো কিনা? আর ডিউরেশনটা হচ্ছে একজন মানুষের ক্ষেত্রে এক এক রকম। এবার হচ্ছে মজার জিনিসগুলা, এবার হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলা, সবাই একটু মনোযোগ দাও। ডিলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশন। ডিলিউশনটা কি? ডিলিউশন মানে কি? স্যার বিভ্রম। ফলস বিলিফ। অন্ধবিশ্বাস। ভুল জিনিসটাকে দেখবে স্যার। ফলস বিলিফ। তার ফলস ইন্টারপ্রিটেশন। কাছে মনে হবে ধরো তোমার এরকম হয় কিরকম, মানে এটা ক্লোজ রিলেটিভদের মধ্যে বেশি হয়। যেমন ধরো তোমার মনে হচ্ছে যে তোমাকে তোমার একটা কাছের আত্মীয় তাবিজ করছে, গ্রামে গঞ্জে গুলো বেশি হয় না? জি স্যার, হয় স্যার। করছে, জাদু করছে, মনে হয় তোমার কাছে মনে বান হয় মারছে। তোমাকে বান মারছে, বিষ দিয়ে মেরে ফেলতে যাচ্ছে, এরকম হয় না? এটা হচ্ছে ডিলিউশন। Delusion is a false belief in something which is not a fact, which persists even after falsity has been clearly demonstrated. তোমার কাছে মনে হচ্ছে একজন তোমাকে মেরে ফেলতে চাচ্ছে, তুমি কোনোভাবে খবর নিয়ে তুমি বুঝতে পারলে যে সে তোমাকে মেরে ফেলতে চাচ্ছে না, তারপরেও তোমার মনের সন্দেহটা কি হইলো না, গেল না, তাহলে সেটাকে বলা হয় ডিলিউশন। ঠিক আছে? ডিলিউশনের টাইপস গুলো আছে 7-8 ধরনের, ওটা মুখস্থ করে ফেলবা। গ্র্যান্ডুলার, পারসিকিউশন, রেফারেন্স, ইনফ্লুয়েন্স, ইনফিডেলিটি, সেলফ রিপ্রোচ, 7-8 ধরনের কি আছে নিহিলিস্টিক টাইপস আছে, এগুলো মুখস্থ করে ফেলবা। তাহলে ডিলিউশন জিনিসটা কি? ফলস বিলিফ, যেটা তোমার লিগালি ডেমনস্ট্রেটেড হওয়ার পরও কি হয় না, ডেমনস্ট্রেট হওয়ার পরও কি করে না। শুনতেছ আমার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, ডেমনস্ট্রেটেড হওয়ার পরও এটা যায় না। যায় না, সেটা হচ্ছে কি তোমার ডিলিউশন। ঠিক আছে, মেডিকেল লিগাল ইম্পর্টেন্সও আছে এটার, একটা দেখে নিবা। হ্যালুসিনেশন মানে কি? ফলস জিনিস দেখা স্যার, কিছু এটা হচ্ছে ফলস ইমাজিনেশন। শোনো, মানে এগুলোর মধ্যে পার্থক্য করতে শিখতে হবে, না হলে কিন্তু প্যাচ গুছ লেগে যাবে। দেখবে ডিলিউশন কি ইলিউশন বলছো, ইলিউশন কি হ্যালুসিনেশন বলতেছো। তাহলে হ্যালুসিনেশন মানে কি? হ্যালুসিনেশন মানে হচ্ছে রং ইমাজিনেশন।
যেমন দেখো তোমার কাছে মনে হচ্ছে হ্যালুসিনেশন ইজ এ ফলস সেন্স অফ পারসেপশন উইদাউট এনি এক্সটার্নাল অবজেক্ট অর স্টিমুলাস টু দেম প্রোডিউস ইট। তোমার কাছে মনে হচ্ছে তোমার কেউ জানি হেঁটে যাচ্ছে, কথা ঠিক বলছি না? আসলে না, তোমার কাছে মনে হচ্ছে কোনো সাউন্ড শুনতেছো তুমি, যে কোনো ভূত আসছে, ভূতের সাউন্ড শুনতেছো। হ্যালুসিনেশন অনেকদিন হয়ে যাবে। একটা হচ্ছে ভিজুয়াল, তোমার কাছে মনে হচ্ছে তোমার কি একটা হেঁটে যাচ্ছে এখানে, এটা কি ভিজুয়াল হ্যালুসিনেশন। অডিটরি হ্যালুসিনেশন, তুমি কোনো আজব আজব সাউন্ড শুনতেছো যেটা আর কেউ শুনতেছে না। শর্ত কি? তুমি শুনো না, মানে ধরো আরেকজন তোমার পাশে আছে, তুমি আসো, সে দেখতেছে না কোনো জিনিস হেঁটে যাচ্ছে এখানে, তুমি দেখতেছো, তাহলে সেটা তোমার কি? হ্যালুসিনেশন। কি বললাম এটা? শুনতেছো আমাকে? জি স্যার। এটা হচ্ছে অডিটরি ভিজুয়াল হ্যালুসিনেশন। এরপর হচ্ছে তুমি আজব সাউন্ড শুনতেছো যেটা তোমার পাশের মানুষ শুনতেছে না, সেটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন। তুমি একটা বাজে গন্ধ পাচ্ছ, আর কেউ পাচ্ছে না, যেটা সেটা কি? অলফ্যাক্টরি হ্যালুসিনেশন। এটা হচ্ছে হ্যালুসিনেশন। বুঝতে পারছো কিনা? জি স্যার। ঠিক আছে, এরপর আসো ইলিউশন। ইলিউশন মানে কি? একটা জিনিসকে আরেকটা জিনিস দেখা। কি বললাম? ইলিউশন কি? একটা জিনিসকে আরেকটা জিনিস দেখা। ডিলিউশন, ইলিউশন, হ্যালুসিনেশন। ডিলিউশনটা কি? কে বলবো? রোল নাম্বার 23। জি স্যার, ইলিউশন মানে স্যার একটা জিনিসকে আরেকটা জিনিস দেখা। কি? ডিলিউশন, ডিলিউশন। স্যার ডিলিউশন হচ্ছে যে ফলস বিলিফ, ফলস মানে বিলিফ। এটা ডেমনস্ট্রেটেড হওয়ার পরও থেকে হ্যালুসিনেশন যায়। মানে কি? হ্যালুসিনেশন মানে হচ্ছে কোনো অবজেক্ট তুমি, এটা হচ্ছে ইমাজিনেশন, ফলস ইমাজিনেশন। আর ইলিউশন, ইলিউশন মানে হচ্ছে আছে একটা জিনিস, তুমি দেখতেছো একটা জিনিস। কি বললাম? স্যার ইলিউশন আছে একটা যেমন রাস্তায় পড়ে আসে একটা রশি পড়ে আছে, তুমি এটাকে সাপ মনে করলা, সেটা কি? স্যার ইলিউশন। কি জানো? হ্যালুসিনেশন, ডিলিউশন এগুলো ইনসেন পার্সনের হয়, কিন্তু ইলিউশন কিন্তু বোথ ইনসেন এবং সুস্থ মানুষ দুইটারই হইতে পারে। মানুষ আমাদের নিজেদেরও মনে হয় না, রাস্তা দিয়ে হাঁটতেছো, পায়ে কিছু একটা লাগছে, মনে হচ্ছে সাপ লাগছে, মনে হয় না এরকম? জি স্যার। ইলিউশন সবারই হতে পারে, এটা কিন্তু মনে রাখবা। বুঝতে পারছো কিনা? যেমন তুমি রাস্তা দিয়ে একটা বিড়াল হেঁটে যাচ্ছে, তোমার কাছে মনে হলো যে এটা একটা ভূত যাচ্ছে, ভূত, হয় কিনা? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার ইলিউশনটা কি দৃষ্টিভ্রম বলা যাবে? শুধু দৃষ্টিতে হয় না বাবা, এটা দৃষ্টিভ্রম হচ্ছে যে শুধু এটা যে ভিজুয়াল ইলিউশন বলি আমরা, দৃষ্টিভ্রমটাকে বলি ভিজুয়াল ইলিউশন। হ্যাঁ, ইলিউশন অনেক ধরনের হয়। যেমন যেটা তুমি ফিল করবা সেটা তো আর তোমাকে আমি দৃষ্টিভ্রম বলতে পারবো না, ঠিক না? পারবো? তোমার পায়ের নিচে তুমি একটা একটা জিনিসের ফিল পাচ্ছ, সেটা একটা নড়াচড়া করতেছে, সেটা একটা নরমালি কোন একটা কাপড় অথবা কোনো কিছু, তোমার কাছে মনে হচ্ছে সাপ নড়াচড়া করতেছে, ঠিক আছে? আমাদের স্টুডেন্টদেরকে ইলিউশন পড়াচ্ছি, ইলিউশন, ডিলিউশন, হ্যালুসিনেশন। এটা মজার সাবজেক্ট। হ্যাঁ, মজার subject। না, এটা এক ক্লাসে নিয়ে সম্ভব না, এটা বিশাল, এটা ওদের আধা ঘন্টা একটা ছোট ক্লাস নিতে হবে। বুঝতে পারছো কিনা? ইলিউশন, ডিলিউশন, হ্যালুসিনেশন। স্যার জি স্যার। হ্যালুসিনেশন কি সুস্থ মানুষের হয় না? ঠিক আছে। আচ্ছা, এবার হ্যাঁ, ডেরিভেশনে কি ছিল না? ডিলিউশন ফলস বিলিফ, ফলস বিলিফ। তাকে মনে হচ্ছে যে কেউ মেরে ফেলবে, তার হ্যাঁ হ্যাঁ। হ্যালুসিনেশন হচ্ছে আজব আজব সাউন্ড শুনবে, উল্টাপাল্টা দেখবে, যেটা অ্যাকশন। ইলিউশন হচ্ছে অপ্রতিমাত্রায় কিছু দেখবে। ইলিউশন হচ্ছে যে যেমন তোমার দেখছেন দড়ি মনে হচ্ছে সাপ, তারপর হচ্ছে সুপারস্টার মনে হয়। এবার আছে ফোবিয়া। স্যার কোন সুস্থ মানুষের অডিটরি হ্যালুসিনেশন হতে পারে?
হতে পারে। আচ্ছা, এটা এটা একটা ইম্পর্টেন্ট কথা বললাম তোমাকে। এই আমি বলছি যে তোমার ইলিউশন না, তোমার হ্যালুসিনেশনও সুস্থ মানুষের ক্ষেত্রে অনেক সময় হতে পারে, তবে সেটা নরমালি না, কোনো কজও হতে পারে, ড্রাগ কজও হতে পারে, কোনো একটা মানে কিছু কিছু ড্রাগ আছে যেগুলো হ্যালুসিনেশন করতে পারে। যেমন ধরো তোমার পেথিডিন দিলাম তোমাকে আমি ইনজেক্টেবল, এটা তোমার বলা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা কে করছো? স্যার ইসলাত। ঠিক আছে, ভেরি গুড, খুব সুন্দর কোশ্চেন। এই শুধু ইলিউশনও না, তোমার হ্যালুসিনেশনও কিন্তু ইয়ে হতে পারে। ভেরি গুড কোশ্চেন। সুস্থ মানুষের হতে পারে, তবে সেটা সুস্থ অবস্থায় না। কি বললাম? সুস্থ মানুষে হয় কিন্তু সুস্থ অবস্থায় না। সে যখন ড্রাগের কারণে অথবা কোনো কারণে সে কি থাকে, ওই অবস্থায় থাকে, তখন তখন হতে পারে তার। যেমন পেথিনি দিলাম কিংবা অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলা দিলাম, তখন তাকে মনে হয় সে ড্রিম লাইক একটা স্টেটে আছে, সে পৃথিবীর কোনো এক জায়গায় চলে গেছে, তো হ্যালুসিনেশনটা হতে পারে। ঠিক আছে, এবার আসো ফোবিয়া। ফোবিয়া মানে কি? ভয়, ফিয়ার। ফোবিয়া শুধু কতগুলো টার্মের নাম লিখো, আমি শুধু এগুলো বলতেছি। এগুলো একদম কোনোভাবে ভুলানো যাবে না। ছয়টা জিনিস লিখো, টাইপ, শুধু 6টা টাইপ লিখো। এগুলো মুখস্থ রাখো, এগুলো ভাইবাতে জিজ্ঞেস করবে। 1 নাম্বার লিখো অ্যাক্রোফোবিয়া, ACRO, অ্যাক্রোফোবিয়া। 2 নাম্বার লিখো অ্যাগারোফোবিয়া, AGARO, অ্যাগারোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া 1 নাম্বার, 2 নাম্বার লিখো অ্যাগারোফোবিয়া। 3 নাম্বার লিখো নিকটোফোবিয়া, NYCTO, নিকটোফোবিয়া। লিখছো নিকটোফোবিয়া? জি স্যার। 4 নাম্বার লিখো ক্লস্ট্রোফোবিয়া, CLAUSTRO, ক্লস্ট্রোফোবিয়া। ক্লাস্ট্রোফোবিয়া লিখছো, CLAUSTRO, ক্লাস্ট্রোফোবিয়া। 5 নাম্বার হচ্ছে মাইসোফোবিয়া, MYSO, মাইসোফোবিয়া। 6 নাম্বার লিখো হচ্ছে জেনোফোবিয়া, XENO, জেনোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া মানে কি? অ্যাক্রো, যেটা অনেকের আছে, হাই প্লেস, অনেক উঁচু একটা, ফিয়ার অফ হাই প্লেসেস বা হাইট, এটা হচ্ছে অ্যাক্রোফোবিয়া। 1 নাম্বার যেটা বলছে অ্যাক্রোফোবিয়া। অ্যাগারোফোবিয়া কি? একটা বিশাল Fear of large places. Fear of being in large places. অনেক বড় একটা জায়গায় তুমি একলা, সেটাকে বলা হয় কি? অ্যাগারোফোবিয়া। ভয় পাওয়া, অন্ধকারে ভয় পাওয়াটা হচ্ছে নিক্রোফোবিয়া। নিক্রোফোবিয়া। ক্লস্ট্রোফোবিয়া মানে কি? অনেক Fear of being closed. Being closed. একটা জায়গায় একলা আসো, মানে বদ্ধ একটা জায়গায় তুমি একলা আসো, এটা হচ্ছে ক্লস্ট্রোফোবিয়া। মাইসোফোবিয়া হচ্ছে অনেকে দেখা যায় কাদা টাদা, মানে শরীরে কোনো কাদা টাদা লাগে, ওটা কিন্তু আবার তোমার সূচিবায়ুটা কি মাইসোফোবিয়া? সূচিবায়ুটা হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই সূচিবায়ু মাইসোফোবিয়া, বুঝছো কিনা? এটা একটা ব্রড একটা টার্ম, এটা কিন্তু তোমাদের এখানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার, অবসেশন একটা আছে, ওটা তোমাদের আমি একটা ক্লাসে পড়াবো। এই জন্য বলছি একটা ক্লাসে এটা তোমার এই যে সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার এবং ফরেনসিক সাইকিয়াট্রি, এটা একটা ক্লাসে শেষ করা সম্ভব না, কারণ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের মধ্যে বিশাল বিশাল সাবজেক্ট আছে। এটা কিন্তু খুবই সাবজেক্ট। যেমন মাইসোফোবিয়া মানে হচ্ছে ধুলাবালি কিংবা কোনো কাদা ময়লা এগুলোতে প্রতি একটা ভীতি, সেটা বলা হয় মাইসোফোবিয়া। এই মাইসোফোবিয়াটা কিন্তু কম্পালসিভ ডিসঅর্ডার যেটা আছে, সূচিবায়ু যেটা বলি আমরা, এটার নাম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের একটা কম্পোনেন্ট হচ্ছে মাইসোফোবিয়া। বুঝতে পারছো কিনা? স্যার ক্লাস্ট্রোফোবিয়া কি বলছিলেন? ক্লাস্ট্রোফোবিয়াটা হচ্ছে তোমার ক্লোজ এবং কোনো কনফাইন্ড একটা ক্লোজ একটা রুমে, বদ্ধ কোনো জায়গায় তুমি যদি একলা থাকো, যদি ভয় পাও, সেটা হচ্ছে ক্লাস্ট্রোফোবিয়া। ঠিক আছে, এবার আসো জেনোফোবিয়া। জেনোফোবিয়াটা কি?
ধরো তুমি একটা কোনো কি আবার স্ট্রেঞ্জারকে stranger? দেখলা, স্ট্রেঞ্জার মানে কি, ধরো তুমি একজন মানুষকে চিনো না, তাকে হঠাৎ করে দেখলে রাস্তা দিয়ে হাঁটতেছো। এটা বেশিরভাগ সময় হয় কি, যে কোনো একটা মেয়ে যে রাস্তা দিয়ে হাঁটে, দেখে তার পিছনে পিছনে একটা মানুষ এমনি আসতেছে, ধরো ফুটপাথ দিয়ে হাঁটতেছে, তোমার হয়তো মনে হইতে পারে যে তোমার ব্যাগটা সে চিনে নিবে, তো কোনো কারণে সে আসতেছে, কোনো উদ্দেশ্য নিয়ে আসতেছে, এরকম মনে হয় না অনেক সময়? কারণ দেশের যে সার্বিক পরিবেশ পরিস্থিতি, এটার কারণে আরো বেশি মনে হয় নাকি না, মেয়েদেরকে হয় কিনা এটা? হয়। জি স্যার হয়। এটাই যেন ফোবিয়া, ঠিক আছে? আর একদিনে 2 ঘন্টা ক্লাস, তো 1 ঘন্টার বেশি কি ক্লাসে মনোযোগ দেওয়া সম্ভব হয়? আমি তো আমাদের পারতাম না, মানে আমার যখন ক্লাস দিত, একটা ক্লাসে 1 ঘন্টার বেশি ক্লাসে মনোযোগ ধরে রাখা আসলে খুব কঠিন ব্যাপার। কথা ঠিক বলছি কিনা? আজকে যেগুলো করা হয়েছে এগুলো কি তোমরা বুঝতে টপিক পারছো? মজা লাগলে আবার লাগে। হ্যাঁ, বুঝি নাই। টপিক মজা লাগলে স্যার মনোযোগ থাকে বলছি। হ্যাঁ, তো এই যে তোমার তোমার ধরো আমিও এই যে শর্ট ভাবে তোমার শুধু তোমাদের লাইভ ক্লাসগুলো পাচ্ছি না, তো আমি এই অনলাইনে ক্লাস আর কতটুকু ইয়া হয় তোমার করা হয়, আরো সুন্দর করে পড়ানো যেত, তোমাদেরকে নোট করে দিতাম। যেমন আমি আগে যাদেরকে পড়িয়েছি, তোমাদের ফিজিওলজিতে পড়িয়েছি, তোমার 3rd ব্যাচ 4th ব্যাচ, ওদের কাছে জিজ্ঞেস করে দেখবা, আমি কিন্তু গুছাই পড়াইতাম ওদেরকে সুন্দর করে, কিন্তু এগুলো অনলাইনে সম্ভব হয় না আসলে। অনলাইনে ক্লাস, আই হেট অনলাইন ক্লাসেস, কারণ এখানে অর্ধেকে দেখবা যে তোমরা, আমি এখনো কাউকে ভাবে কি করতেছি না, খুঁজে দেখতেছি না, কিন্তু আমি যদি দেখি এখন এখানে অর্ধেক স্টুডেন্ট আমার পুরো ক্লাসের কোনো পড়াই শুনে নেই। এটা আমি লিখে দিতে পারবো তোমাদেরকে, কারণ এখানে মনিটরিং করার সুযোগ আছে? নো স্যার। সুযোগ নেই। তাহলে যে তার পড়াটাই আমি এখন যেটা পড়াচ্ছি, এখন যেহেতু পরিস্থিতির কারণে এখন যেহেতু তোমাদের লাইভ ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, সে এখন যে ক্লাসটা চলে গেছে সেই ক্লাসটাকে আর পাবে না। তো যারা করে না তাদের লস। আর অনেক দিক দিয়ে লস আছে। তুমি ক্লাস করো না ঠিক আছে, তোমার কলেজ কর্তৃপক্ষকে এটার টাকা তোমার কাছ থেকে মাফ করবে? আমি ক্লাসটা করি না, পেমেন্ট মাফ করবে? টিউশন ফি মাফ করবে? সবারই মাফ করবে না স্যার। তাহলে তোমার ক্লাস সময়টা যেটা চলে যাচ্ছে, ক্লাসটা যেটা চলে যাচ্ছে, শুনো, পরীক্ষা কিন্তু সব হবে, 5 বছরের মধ্যে তোমাকে কিন্তু বের হয়ে যেতে হবে, ঠিক না? পরীক্ষা বের হয়ে যেতে হবে, সুতরাং সুযোগ নাই, এই পড়াটা তোমার পড়তেই হবে, আজকে হোক কালকে হোক পরশু হোক, পড়তে হবে না? করতেই হবে, পরীক্ষা ঠিক টাইমে হবে। সুতরাং তোমরা ডিসিশন নাও আসলে কি করবা। অনলাইন ক্লাসকে আসলে রোল নাম্বার 19 বলছে যে হেট অনলাইন ক্লাসেস, আসলে আই অলসো হেট, আমার নিজেরও ভালো লাগে না। এবার পরে তোমার কারো চেহারা দেখতেছি না, তোমাদের সাথে ইন্টারাকশন হচ্ছে না, ঠিক আছে, এটা ভালো লাগে না অনলাইন ক্লাসগুলো। তারপরও এখন তো উপায় নেই, বিকল্প কোনো উপায় আছে? উপায় নেই। যদিও আমি এটার পক্ষ, আমি চাই যে ক্লাসগুলো শুরু হোক, সবগুলা এমনি শুরু হোক। কক্সবাজার সেন্ট মার্টিন যাওয়া যাচ্ছে, সাজেক যাওয়া যাচ্ছে, তাহলে অসুবিধা কোথায়? ঠিক আছে না? সব জায়গায় যাওয়া যাবে, ক্লাস করা যাবে না। তোমরা কি যে ক্লাস শুরু হওয়ার পর থেকে মানে এখন কি ক্লাস করছো তোমরা? মানে কলেজে এসে ক্লাস করছিলা? নো স্যার। না স্যার। এই না স্যার, না স্যার করি নাই। ভর্তি হওয়ার পর থেকে করো নাই? ভর্তি হওয়ার পর থেকে করছো? থার্ড ইয়ার করি নাই। এই ফেজটা করে নিই স্যার আমরা একটু। না ঠিক আছে, দুর্ভাগ্য। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে পড়তে থাকো তোমরা। আর আচ্ছা, একটু এবার আজকে পার্সেন্টেজটা একটু তোমাদেরকে দেখে দেখে নিব। রোল নাম্বার 1, রোল নাম্বার 1, রোল নাম্বার 1, রোল নাম্বার 1। হ্যাঁ, আপনি কোথায়? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ক্লাস করছেন না ঘুমাইছেন? স্যার ক্লাস করছি। ঠিক আছে, এই বেলাল আমি পার্সেন্টেজ কল করতেছি, স্যার 3 জন আছেন স্যার। দেখে দেখে। স্যার রোল 7। না না না, পার্সেন্টেজ আমি আজকে আমি করতেছি, ওকে স্যার, তুমি লিখতে থাকো। ওকে স্যার। রোল নাম্বার 2, রোল ইয়েস নাম্বার স্যার। 2,
দেখি আপনার আপনার দেখে দেখে পার্সেন্টেজ দিব আজকে সবার। স্যার 1 মিনিট স্যার 1 মিনিট অন করতেছি। ঠিক আছে, সবাই ভিডিও অন করার প্রিপারেশন নেন। আজকে দেখবো কে কে প্রেজেন্ট, কে কে অ্যাবসেন্ট, ক্লাস কে করতেছে, কে করতেছে না। তাহলে 1 প্রেজেন্ট, 2 প্রেজেন্ট। আচ্ছা যাও, ভিডিও অন করিও না তোমরা, জাস্ট ইয়াতে বললে হবে, ঠিক আছে, লাগবে না। রোল নাম্বার 3, প্রেজেন্ট স্যার। 4, প্রেজেন্ট স্যার। 5, ইয়েস স্যার। 6, 6 কে এখানে পার্টিসিপেন্টে দেখাচ্ছে স্যার। তাহলে অ্যাবসেন্ট করে দাও যেহেতু রেসপন্স পাচ্ছি না। 7 7 Seven absent. absent. 7 অ্যাবসেন্ট, ঠিক আছে। 6 অ্যাবসেন্ট, 7 অ্যাবসেন্ট। 8, প্রেজেন্ট স্যার। 8, 9, Present, sir. 10, ইয়েস স্যার। 11, Yes, sir. 12, প্রেজেন্ট স্যার। 13, প্রেজেন্ট স্যার। 14, 14th absent, 14 absent, জি স্যার। Present, 15, sir. 15, Present, sir. ঠিক আছে। 16, 60 অ্যাবসেন্ট স্যার। ঠিক আছে, 16 absent, 17, প্রেজেন্ট স্যার। 18, ইয়েস স্যার। 19, Present, sir. 20, প্রেজেন্ট স্যার। 21, Present, sir. 22, প্রেজেন্ট স্যার। 23, প্রেজেন্ট স্যার। 24, 25, ইয়েস স্যার। 26, প্রেজেন্ট স্যার। 27, প্রেজেন্ট স্যার। 28, Present, sir. 29, 29, 29, 1, 29, 2, 29, 3. 29 absent. 30, Belal, 29 absent. জি স্যার, শুনছি স্যার। 30, ইয়েস স্যার। 31, 31, 31, 31 কি নাম? স্যার সাদিয়া স্যার, ও স্যার। ঠিক আছে। 32, Present, sir. 32, Present, sir. 33, ইয়েস স্যার। 34, Yes, sir. 35, প্রেজেন্ট স্যার। 36, Yes, sir. 37, 37, স্যার ওকে পার্টিসিপেন্টে স্যার শো করতেছে। 37 অ্যাবসেন্ট করে দাও। 37, 38, Yes, sir. 39, 39, 39, 39, Belal 39 absent. স্যার ওকে পার্টিসিপেন্টে শো করতেছে, ও আছে বলতেছে। আছে, কোথায় আছে? শ্বশুর বাড়িতে? স্যার এখানে মেসেজও দিচ্ছে স্যার, ও আছে। কোথায় আছে তাইলে? এখন গেছে কোথায়? স্যার ওটা তো জানি না, এখানে ও বলতেছে ও আছে, এটা আপনাকে জানাইতে। ও আল্লাহ আল্লাহ আল্লাহ, ওর বাপরে বাপ, ভিআইপি। সে কোথায় এটা জিজ্ঞেস করো। ওয়াশরুমে গেছে নাকি আবার? 39, তাহলে আমার সাথে কথা বলতে বলো। কথা মানে হচ্ছে যে অনলাইনে হয়ে আমাকে বলতে বলো। 40, প্রেজেন্ট স্যার। 41,
Present, sir. 42, Present, sir. 43, Present, sir. 44, Present, sir. 45, Present, sir. 46, Present, sir. 47, 47, 47, বেলা লোক অনলাইন দেখাচ্ছে? না স্যার। ঠিক আছে, 47 অ্যাবসেন্ট, 48, Yes, sir. 49, Present, sir. 50, Present, sir. 85 তো তোমরা তো নাই না? জি স্যার 50 পর্যন্তই স্যার। তাহলে অ্যাবসেন্ট কে কে হয়েছে? স্যার রোল 6, রোল 7, রোল 14, রোল 16, রোল 29, 37, 39, 47। তাহলে কয়জন হইলো? 60 জন স্যার। এমনি ছিল 3 জন আর বাকি 5 জন ক্লাসের মধ্যে ক্লাস ফাঁকি দিচ্ছে, দেখছো? আমি কিন্তু কখনো এরকম রোল কল করি না, আজকে করলাম ফাঁকিবাজদের বের করার জন্য। ক্লাস ফাঁকি কিভাবে দিচ্ছি দেখছো? ঠিক আছে, এদের মধ্যে যেগুলো অ্যাবসেন্ট বলছে কেউ প্রেজেন্ট আছো? প্রেজেন্ট থাকলে এখনো বলতে পারো। থেকে তোমাকে মেসেজ এখনো দিচ্ছে বেলাল? স্যার ও গ্রুপে মেসেজ দিয়েছে স্যার, মানে ও যে কানেক্ট আছে এটা আপনাকে জানাইতে, ও নাকি শুনতেছে কিন্তু ওর কথা নাকি আপনি শুনতেছেন না। স্যার অডিও কোনো প্রবলেম হচ্ছে হয়তো। ওর কোনো প্রবলেম হচ্ছে? তাহলে তাকে এখানে ইয়াতে মেসেজ দিতে বলো, এখানে যে জুমের চ্যাটে মেসেজ দিতে বলো তাকে, তাহলে আমি তাকে প্রেজেন্ট ধরে নিব। ওকে স্যার বলতেছি। কি নাম তার? সাকিলা স্যার। তাকে 1 মিনিট সময় দেওয়া হলো। বেলাল, জি স্যার, ও আর গ্রুপের মেসেজেও স্যার ও রেসপন্স করতেছে না এখন আর। ঠিক আছে, তাহলে অ্যাবসেন্ট করে দাও। ওকে স্যার। আর তোমাদের পরের ক্লাস কিন্তু রবিবারে না? রবিবার কি ক্লাস আছে? স্যার রবিবার স্যার 1 ঘন্টার ক্লাস আছে স্যার, 12টা থেকে 1টায়। 37 বেলাল আমার নেট ডিস্টার্ব দিচ্ছিল, প্রেজেন্ট আছি আমি। 37 তো 30 প্রেজেন্ট আছে না? জি 39 স্যার 37 স্যার শো করতেছিল স্যার, এটা বলছিলাম আপনাকে। 37 তো আমি প্রেজেন্ট দিছি না? 39 অ্যাবসেন্ট, ঠিক না? জি স্যার। ঠিক আছে, 37 প্রেজেন্ট আছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ রোববারে দেখা হবে। একটা জিনিস বলি তোমাদেরকে, তোমাদের ইয়াটা খুব ভালো লাগছে আমার, তোমাদের ইয়াগুলা, এই আমার অ্যাসাইনমেন্ট গুলাতে যারা দুইটা অ্যাসাইনমেন্টের মধ্যে যারা বেস্ট প্রেজেন্টার হবে, দুইজনের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার আছে। এটা তো এখন তো এটা তোমাদের কাছে পৌঁছাই দিব ইনশাআল্লাহ সময় করে। ঠিক আছে, নেক্সট ক্লাসে অ্যানাউন্স করব কারা কারা বেস্ট প্রেজেন্টার হইছো। যারা অ্যাসাইনমেন্ট জমা দিছো এর মধ্যে কার অ্যাসাইনমেন্ট সবচেয়ে সুন্দর হয়েছে, এরকম দুইটা অ্যাসাইনমেন্ট ছিল বেলা, দুইটা অ্যাসাইনমেন্ট না? জি স্যার 2টা ছিল স্যার, সবাই জমা দিয়েছে স্যার। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ওই দুইটার মধ্যে যারা বেস্ট থাকবে তাদের দুজনের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার আছে। স্যার এখন 39 স্যার মেসেজ দিয়েছে স্যার আপনাকে চ্যাট বক্সে। এখন মেসেজ দিলে হবে না, মেসেজের টাইম পুরো গেছে। ওকে স্যার। ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। Sir, Assalamu alaikum. Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।